আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আমি প্রতিশোধ নিয়েছি, যেটা খুব দরকার ছিল। এভাবে মনটা না ভাঙলেও পারতি আরিশা। আরিশা আর কিছু না বলে রাফিদের সাথে চলে যায়। দুজন ধীরে ধীরে গাড়িতে উঠে পড়ে। গেট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই অন্য পাশে গ্যারেজ থেকে বেরিয়ে আসে একটা কালো গাড়ি। তাহমিদ স্টিয়ারিং চেপে ধরে, চোখ লাল, গতি বাড়িয়ে সে বেরিয়ে পড়ে নির্জন রাস্তায়। তেজ বাবা, শান্ত হয়, এভাবে কিছু করিস না। তুবা দৌড়ে এসে চিৎকার করে ওঠে। তাহমিদ, থামো বাবা, কোথায় যাচ্ছ? কিন্তু তাহমিদ আর ফিরে তাকায় না, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তাহমিদ গাড়ি থামায় একটা পরিত্যক্ত রাস্তায়। চারপাশের নীরবতা, কেবল রাতের বাতাস। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশে চাঁদ নেই, বাতাসেও কেমন এক নিঃশ্বাস গোলা ঘ্রাণ। ভেতরে জমে থাকা ক্ষোভ আর কষ্ট একসাথে বুকে ধাক্কা দেয়। তার মনে শুধু ঘুরে ফেরে সেই দৃশ্যই। আরিশা মালা পরে আছে, আর পাশে দাঁড়িয়ে সেই অপরিচিত ছেলে রাফিদ। তাহমিদ জানালার পাশে মাথা রেখে ফিসফিস করে বলে উঠল, ভুল করেছিলাম, ওকে বুঝতে পারিনি, কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে আরিশা গাড়িতে বসে রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলে, তাহমিদ ভাইয়া, তুমি আমার ছিলে, এখনো হয়তো আছো, কিন্তু আমি তোমায় আর ছুতে পারবো না। নিঃসঙ্গ এক রাস্তায় গাঢ় অন্ধকারে বসে আছে তাহমিদ, চোখ বন্ধ করে। গভীরভাবে ভাবে কিছুক্ষণ, তারপর হঠাৎ চোখ দুটো খোলে। এক মুহূর্তের জন্য দেরি না করে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে পাপা নামে সেভ করা সেই নাম্বারে। গালিব তাহমিদের নাম্বার দেখে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। কল রিসিভ হতেই কণ্ঠে আগুন। পাপা? গালিব ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা। আরিশার পাশে যে ছেলেটা ছিল, আমি তার সব ডিটেলস চাই এখনই। কোথায় থাকে, কি করে, পরিবারকে, অতীত কি, একটাও বাদ যাবে না। আমি ওকে নিজে খুঁজে বের করব। লাইনের ও প্রান্তে কিছুক্ষণ নীরবতা। তারপর গালিবের গলা ঠান্ডা কিন্তু ভারী। ঠিক আছে, আমি রাজকে লাগিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে তোর হাতে থাকবে ওর সব কিছু, কিন্তু তুই মাথা ঠান্ডা রাখিস বাবা। তাহমিদের কণ্ঠ কঠিন করে বলল, আমি ঠান্ডা আছি পাপা, কিন্তু এবার আর কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাহমিদ কল কেটে দেয়। গভীর নিঃশ্বাস ফেলে গাড়ির জানালায় ঠকঠক করে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, তুই যদি অভিনয় করে থাকিস, আমি এবার তাহলে তোকে বাস্তব দেখাবো আরিশা আহমেদ জেনি। তুই এখনও এই তাহমিদ খান তেজকে ঠিকমতো চিনে উঠতে পারিসনি। সন্ধ্যা নেমে এসেছে। তাহমিদ তখনও গাড়ির ভেতরেই বসে। বাইরে ঝোড়ো বাতাস, আকাশে মেঘ, বুকের ভেতরে আগুন। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পাপা। কল রিসিভ করে চুপচাপ কানের কাছে আনে। ওপাশ থেকে গালিবের কণ্ঠ। তেজ? তাহমিদ শান্ত গলায় বলল, বলো পাপা। গালিব গম্ভীর সুরে বলে, তোর বলার পর আমি লোক লাগিয়েছি। রাজ নিজে দেখছে বিষয়টা, কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটেছে। তাহমিদের গলা ভারী হয়ে ওঠে। কি হয়েছে? এই রাফিদ নামে কারো ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কলেজের রেকর্ড ক্লিয়ার না, ফ্যামিলির খবর পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সব কিছু খুব সতর্কভাবে মুছে ফেলা হয়েছে। তাহমিদের চোখ কুঁচকে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। গালিব আবার বলে, তবে একটা জিনিস পাওয়া গেছে, ও এখনও কোথায় আছে সেটা নিশ্চিতভাবে জানা গেছে। লোকেশন, ঠিকানাটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই এখনই গেলে ওকে পেয়ে যাবি। তবে তেজ, মাথা গরম করিস না, প্ল্যান ছাড়া আগানো চলবে না। তাহমিদের গলা ঠান্ডা কিন্তু আগুনে ভরা কণ্ঠে বলল, পাপা, আমি শুধু কথা বলবো, বাকিটা সময় ঠিক করে দেবে। তুমি লোকেশন দাও পাপা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে লোকেশন শেয়ার বাই পাপা। তাহমিদ এক ঝটকায় গাড়ির গতি বাড়িয়ে দেয়। মুখে তখন একটা কঠিন নির্লিপ্ত হাসি। সে এখন তার ভালোবাসার খোঁজে না, সে ছিনিয়ে নেওয়া ভালোবাসার বিচার চায়। সন্ধ্যার ঠিক পরে ঝিম ধরা এক পুরনো রিসর্টের সামনে গাড়ি দাঁড় করায় তাহমিদ। লোকেশন যেটা গাড়ি পাঠিয়েছিল, এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে রাফিদ আর আরিশা দরজার সামনে। দরজা ঠেলে ভিতরে ঢোকে। দরজার শব্দে চমকে তাকায় আরিশা। তার মুখে আতঙ্ক, চোখে বিস্ময়।
তাহমিদের চোখে ঝড়, পা গড়িয়ে এগিয়ে যায় সে আরিশার দিকে। আরিশার কবজি শক্ত করে ধরে নিঃশব্দে বলে, তাহমিদ খান তেজ হারতে কখনো শিখেনি। আমি হারি না আরিশা, আমার যেটা আমি সেটা ছিনিয়ে নেই। কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। আরিশা ঠোঁট কাঁপিয়ে বলে, তুমি কেন এখানে এসেছো? চলে যাও। আমি এখানে থাকতে আসিনি, যেটা আমার সেটা নিতে এসেছি। ঠিক তখনই রাফিদ সামনে এসে দাঁড়ায়। তার চোখে চ্যালেঞ্জের আগুন। সে গম্ভীর গলায় বলে, তুমি আমার বউয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আরিসা এখন আমার বউ, ওকে নিয়ে যেটা ইচ্ছা সেটা আমি করব। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাফিদ হুট করে আরিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাহমিদের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। নাকের ভেতর দিয়ে ওঠে এক গর্জন। এক মুহূর্তে আর কোনো ভাবনা নয়। তাহমিদের ডান মুঠো আঘাত করে রাফিদের নাকে। একটা ভাঙচুর শব্দে নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। রাফিদ ছিটকে পড়ে গেলেও উঠে দাঁড়ায়। তারপর ঝাঁপিয়ে পড়ে তাহমিদের ওপর। তাদের মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি, ঘুষি, ধাক্কা, চুল ধরে টানাটানি। চোখে চোখে আগুন, মুখে মুখে ঘৃণা। আরিশা চুপচাপ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের দুজনের মধ্যে মারামারি থেকে আরিশা চিৎকার করে ওঠে। থেমে যাও প্লিজ, যাও তোমরা দুজনে, এইভাবে নয়। কিন্তু কেউ শুনছে না। এই মুহূর্তে ওরা দুইজন, একজন প্রাক্তনের প্রেমে পড়া, আরেকজন এখনকার অধিকারের দগ্ধ। একটা চেয়ার ভেঙে পড়ে, টেবিল উল্টে যায়। আরিশা কাঁদছে। তার চোখে শুধু একটাই কথা, এটা এটা তো আমি চাইনি। কিছুক্ষণ পর ঘর ভাঙচুরে ভরা রক্ত ঝরে রাফিদের ঠোঁট থেকে। তবুও সে হেসে বলে, তুই জানিস না তোর সেই আরিসা আমার কাছে কিভাবে এসেছিল? চোখে পানি, বুকে আফসোস। আমাকে বলেছিল তোর মতো বদরাগী, অহংকারী একটা ছেলের সঙ্গে আর এক মিনিটও থাকা চাই না। সে আমার বুকে মাথা রেখেছিল। আমাকে বলেছিল তুই শুধু শরীর চাস, মন না। তাহমিদের চোখ মুহূর্তেই রক্তাভ হয়ে ওঠে। গলার রগ ফুলে ওঠে, মুঠো শক্ত হয়ে ওঠে। তাহমিদ গর্জে ওঠে, তুই আমার আরিশাকে নিয়ে মুখ খুলেছিস আর বেঁচে থাকবি, এটা আমি সহ্য করব? চোখের সামনে যেন সব লাল হয়ে ওঠে। তারপরেই সে ঝাঁপিয়ে পড়ে রাফিদের ওপর। ঘুষি, লাথি, চেয়ারে আঘাত, মেঝেতে চেপে ধরে। তাহমিদের আঘাতে রাফিদের মুখ ফেটে যায়, হাঁটুর হাড় ভেঙে যায়, হাতে থ্যাতলানো ঘা পড়ে। রাফিদ গড়াগড়ি খাচ্ছে মেঝেতে, আধা মরা দেহ নিয়ে। আরিশা তাহমিদকে থামাতে যায়, কিন্তু তাহমিদ থামে না। চোখে রাগের লাল আগুন। একসময় আরিশার কান্নার শব্দে সে থমকে দাঁড়ায়, ঘামে ভেজা মুখ, নিঃশ্বাসে আগুন। আরিশার দিকে এগিয়ে গিয়ে বলে, এনাফ, অনেক হয়েছে তোর এই নাটক, এখন তুমি শুধু আমার। কোনো কথা না বলে আরিশার দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় তাকে নিজের কাঁধে তুলে নেয়। আরিশা তখনও কাঁদছে, কিন্তু প্রতিবাদ করছে না। সে জানে তাহমিদ এখন কিছু শোনার অবস্থায় নেই। তার রাগই এখন তাকে আবার কাঁধে তুলে নিচ্ছে। যেতে যেতে তাহমিদ পেছন ফিরে দেখে রাফিদ মেঝেতে পড়ে আছে নিঃসার। তাহমিদ অন্য হাতের আঙুল দিয়ে ওয়ার্নিং দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। তাহমিদ নিচু গলায় বলে, তুই ভাবছিলি আমি তোকে ছেড়ে দিব? তুই শুধু ভুল করেছিস, তুই নিজের কবর নিজে করেছিস। তারপর সে দরজা দিয়ে বেরিয়ে যায়। আরিশাকে কাঁধে তুলে বলে, তাহমিদ খান তেজ নিজের জিনিস নিজের কাছে রাখতেই পছন্দ করে। লোকেশনটা এখনও কাঁপছে সহিংসতার ছাপ নিয়ে। মেঝেতে রক্ত, দেওয়ালে হাতের ছাপ, ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে। গালিব ধীরে ধীরে ঘরে ঢোকে, চোখ কুঁচকে চারপাশে দেখে। তার মুখের ভাব বদলে যায় যখন সে দেখে রাফিদ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তাহমিদ আর আরিশা কোথাও নেই। গালিব একটু ঘাবড়ে যায়। গালিব গম্ভীর গলায় বলে, তাহমিদ, আমি জানতাম তুই এমন কিছু করবি। গালিব পেছন ফিরে চিৎকার করে উঠে ডাকছে, নিলয়, ভিতরে আয় তাড়াতাড়ি। নীরায় ছুটে এসে দৃশ্য দেখে এক মুহূর্তে থমকে যায়। তারপর বলে, হো মা, একেই বলে খাঁটি খানবাড়ির রক্ত। ছেলের রাগ বাপকে ছাপিয়ে গেছে দেখি। গালিব দৃঢ়কণ্ঠে বলে, বাঘ বিতণ্ডা বাদ দে, একে তাড়াতাড়ি গাড়িতে তোল। ও হসপিটাল পর্যন্ত টিকবে কিনা জানি না। নীলয় আর গালিব মিলে রাফিদকে তুলে ধরে নিয়ে যেতে যেতে নীলয় বলল, তুই অন্তত আমাকে আগে ফোন করে বলতি, নিলয় তৈরি হয়ে থাক, কাউকে হসপিটালে নিতে হবে। কিন্তু তোর ছেলে তো রীতিমতো দারোয়ান ছাড়াই কফিন বানিয়ে দিয়ে গেছে। গালিব চুপচাপ শুনছে, গম্ভীর চোখে চারপাশে তাকায়। গালিব টেনশন করছে।
পুলিশ কেস হলে তার ছেলের সমস্যা হতে পারে। আর আমার পোড়া কপাল, তোরা বাপ ছেলে মারামারি করিস আর হসপিটালে নিয়ে যেতে হয় আমায়। কি কপাল রে ভাই আমার। গালিব হালকা গলায় বলে। তুই ভাগ্যবান, তোকে অন্তত জানিয়ে এনেছি আমি, পৌঁছাতে একটু দেরি করলেই লাশ নিয়ে যেতে হতো। নিলয় হেসে ওঠে। তোর এই হিউমারটা বাদ দে প্লিজ। লাশের মতোই ভয় পাই আমি এখন তোকে আর তোর ছেলেকে। গালিব গাড়ি স্টার্ট দিল। গালিব নিজের চোখে রক্তাক্ত রাফিদের চেহারা দেখে কিছুটা চিন্তা। বগুড়া মেডিকেল হসপিটাল, রাত 9টা। গালিব ছুটে চলে যাচ্ছে ভেতরের দিকে। নিলয় বসে রাফিদকে ধরে রেখেছে। গালিব চিন্তিত কণ্ঠে বলে, ভর্তি কর, আইসিইউতে নিতে হবে, এই ছেলে মরলে। নিলয় বিরক্ত কণ্ঠে বলল, তাহলেই তো একটু শান্তি হতো, তোর ছেলের মাথা ঠান্ডা হতো অন্তত। গালিব দাঁতে দাঁত চেপে নিলয়কে বলল, তুই চুপ করবি ভাই? তাহমিদের মাথা ঠান্ডা হবে তখনই যখন ও যাকে চায় তাকে পাবে। রাত 9:30। তাহমিদ আরিশাকে নিয়ে এসেছে কাজী অফিসে। ঘরে ঢুকে ঠান্ডা বাতাস বইছে। দেওয়ালে সাদা আলো, আগরবাতির গন্ধে বাতাস ভারী। আরিশা কাঁদছে, মুখে অশ্রু আর চোখে ভয়। তাহমিদ চুপচাপ তার সামনে দাঁড়িয়ে, দৃষ্টিতে আগুন। তুই পালিয়ে বিয়ে করেছিস, আমায় শিক্ষা দিতে চেয়েছিস, অন্য একটা রাস্তার ছেলের পাশে নিজের নাম লিখেছিস। এখন আমার পালা তোর নামের পাশে আমার নাম লেখার। আরিশা অসহায়ের মতন বলে। তুমি জোর করে করছো কিন্তু সব কিছু। তাহমিদ কাছে এগিয়ে যায়, গভীর গলায় ফিসফিস করে বলে, তেজ হারতে শিখিনি, আর যেটা আমার সেটা আমি ছিনিয়ে নেই। কাজী দোয়া পড়ানো শুরু করলো। তাহমিদ নিজেই আগে সিগনেচার করে দিল। আরিশা চোখ বন্ধ করে কেঁদে ফেলে। তাহমিদ 3বার কবুল বলল, কিন্তু আরিশার বেলায় আরিশা চুপ করে আছে। তাহমিদ আরিশাকে ধমক দিয়ে বলল কবুল বলতে। হ্যাঁ, এমনটা না করলেও পারতে। আমি সুন্দরভাবে বিয়ে করতে চেয়েছিলাম তোকে, কিন্তু তুই সেটার মূল্য দিতে পারলি না। এখন চুপচাপ কবুল বলে দে আরিশা। আরিশা আর কোনো উপায় না পেয়ে কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আজ থেকে তুই আমার, তোর চোখের পানি, তোর ঘৃণা, তোর প্রতিশোধ সব আমার। এখন তুই পালিয়ে যাওয়ার চেষ্টাও করিস না, কারণ এবার তুই কোথাও যেতে পারবি না। আরিশা থমকে যায়। এক ফোঁটা অশ্রু পড়ে, ঠোঁটে কান্না করছে। তাহমিদের চোখে বিজয়ের হাসি। রাত 10টা। জিসানের বাড়ির ড্রয়িং রুমে এখনও আলো ঝলমল, কিন্তু একটু উষ্ণতা নেই, শুধু চিন্তা, আতঙ্ক আর নিঃশব্দ যুদ্ধ। গালিব বারবার ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাচ্ছে। ফোনে সুইচ অফ। গালিবের কণ্ঠ স্তব্ধ। ফোন বন্ধ, তেজের ফোন কখনো বন্ধ হয় না। তুবা কাপা গলায় বলল, আমার ছেলেটা কোথায়? কিছু বললে না তো? মুলান টেবিলে বসে থমথমে মুখে বলল, আঙ্কেল, তাহমিদ যদি আউট অফ কন্ট্রোল হয়, জানো না কি করতে পারে ও। ইয়েন চোখ নিচু করে ফিসফিসিয়ে বলল, ও একটা বুলেটের মতো, যদি ছাড়তে দেওয়া হয় লক্ষ্য ও গিয়ে ঠেকে ব্যাপারটা ভয়ঙ্কর। তুবার মুখ লাল হয়ে যাচ্ছে। আরিশার পালিয়ে বিয়ে, হাসপাতালের ঘটনা, বুকে একটার পর একটা আগুন জ্বলছে। গালিব ঠান্ডা গলায় বলে, আমরা ছায়া হব, কিন্তু তেজের পথ থামাবো না। যে পথ সে শুরু করেছে সেটা শেষ করতেই হবে। মুলান উদ্বিগ্ন কণ্ঠে বলল। কিন্তু শেষটা যদি অনেক ভয়ঙ্কর হয়? গালিব তাকায় মুলানের দিকে, ঠান্ডা চোখে হালকা হাসি নিয়ে বলল, তেহরানে একটা কথা বলতো মনে আছে? যে ভাঙতে চায় পৃথিবী তাকেই ভাঙতে দাও। তাহমিদ অন্তত হারতে ভয় পায় না। ইয়েন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনমনে বলে, স্লাইডারের মতো একবার খুশকি দিলে চাইলে ফনা তুলে বীজ ঢালবেই। বিয়ে সম্পূর্ণ করে আরিশাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তাহমিদ গাড়ি ড্রাইভ করে একটা হোটেলের সামনে দাঁড়ালো। বিলাসবহুল হোটেলের সুইটে চুপচাপ দাঁড়িয়ে আরিশা, কিন্তু চোখ দুটো যেন সব কিছু হারিয়ে বসে আছে। পেছন থেকে দরজা খুলে ভেতরে ঢোকে তাহমিদ। তার চোখ জ্বলছে, ঠোঁট চেপে রাখা, কিন্তু চোখে আগুন। তাহমিদ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। এই সাজ তোর উপর খারাপ লাগছে, বউ হওয়ার অভিনয়টা তো বেশি করলি। আরিশা মাথা নিচু করে আছে। আমি আমি তোমার বউ না, আমি রাফিদের বউ। আর এটা একটা ভুল, একটা প্রতিশোধ নিলে তুমি আমার উপরে। তাহমিদ ফিসফিসিয়ে ঠোঁটের কোণ বেঁকে বলল, ভুল?
যে খেলাটা তুই শুরু করেছিস তার নাম প্রতিশোধ না, প্রলোভন। আর তোর মতো মেয়েরা যখন আগুন জ্বালায় তখন আমার মতো পুরুষরা ছাই করতে জানে। তাহমিদ হাত ধরে টান দেয়। আরিশা পড়ে যায় বিছানায়। তাহমিদ আরিশার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। আরিশার ঘাড়ের খুব কাছে মুখ নিয়ে যায়। আরিশা কাপা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, না না ভাইয়া, দয়া করে আমার ছেড়ে দাও প্লিজ। তাহমিদের চোখ জ্বলতে থাকে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। তার দুহাত কাঁপছে, চোখের ভেতর ভীষণ লড়াই। তাহমিদ হঠাৎ পেছন ঘুরে যায়, মুষ্টিবদ্ধ হাতে নিজের চোয়াল চেপে ধরে। আমি চাইলেই পারতাম, কিন্তু না। তুই যেমন ভাবিস আমি সেই জানোয়ার না। তুই বলেছিলি না আমি শুধু তোর শরীর চাই না। আমি শুধু তোর শরীর না, তোর আত্মা, তোর ভালোবাসা, তোর হাসি, সব কিছু চেয়েছিলাম। কিন্তু তুই আমাকে একটা দানব বানিয়ে দিলি। আরিশা উঠে বসে, চোখে পানি নিয়ে বলল, তুমি যা বলেছিলে ভালোবাসি না, এই কথাটাই আমায় ভেঙে দিয়েছে। তাহমিদ ধীরে ধীরে পাশে বসে খুব নিচু গলায় বলে, বলেছিলাম কারণ আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি তোকে অনেক ভালোবেসেছিলাম। তোর চোখে ভর করে আমি বাঁচতে শিখেছিলাম। আর আজ সেই চোখই আমাকে ধোঁকা দিয়ে দিল। একটি দীর্ঘ নীরবতা। তারপর তাহমিদ উঠে দাঁড়ায়, বিছানার পাশে একটা বালিশ ও কম্বল নিয়ে সোফার দিকে চলে যায়। তুই তোর মতো থাক, আমি তোকে ছুঁয়েও দেখব না। আমি হয়তো রাগী, অভিমানী, কিন্তু তোকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে নোংরা করব না। তুই যদি কখনো ফিরে আসতে চাস আমি তোর জন্য অপেক্ষা করব। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। বিলাসবহুল হোটেলের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। তাহমিদ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আরিশা, বিবর্ণ, নিঃশব্দ, ক্লান্ত। তাহমিদের চোখে অদ্ভুত এক শান্ত ধ্বংসযজ্ঞ, যেন রাতের ঝড়ের পর ক্ষণিকের বিরতি। তাহমিদ ঠান্ডা গলায় বলল, চল। আরিশা কিছু বলল না, কাপড় ঠিক করে চলল গাড়ির দিকে। তীব্র জেদ আর কান্না একসাথে গিলে নিয়েছে সে চোখে, তীব্র ঘৃণা আর আহত বিশ্বাস। গাড়ি ছুটছে জিসানের বাড়ির উদ্দেশ্যে। আরিশা কাছের দিকে মুখ করে বসে আছে। তাহমিদ একবারও চোখ ফেরায় না আরিশার দিকে, কিন্তু তার বুকের ভেতরটা পুড়ছে, তবু মুখে শান্তির মুখোশ। তুই আমাকে বিশ্বাসঘাতক ভাবিস, তাই না? আরিশা তাকালো না, ঠোঁট দুটো শক্ত করে রাখলো। মনে হচ্ছে অনেক কিছু লুকিয়েছে তার মনে, কিন্তু সেটা প্রকাশ করছে না। আমি হার মানি না আরিশা। তুই আমার ছিলি, আমার আছিস, থাকবি, সেটা পছন্দ হোক বা না হোক। বাড়িতে তুবা, গালিব, মুলান, ইয়েন, অনি, জিসান, মিসেস ফাতেমা সবাই চিন্তিত। ফোন বন্ধ, সন্ধান নেই তাহমিদ ও আরিশার। হঠাৎ গেটের শব্দ, সবাই ছুটে গেল। গেট খুলতে দেখলো তাহমিদ আর আরিশা দাঁড়িয়ে। আরিশা মাথা নিচু করে, চোখ ফুলে লাল। অনি, তুবা ছুটে গেল আরিশাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আরিশা পিছিয়ে গেল। জিসান ঠান্ডা গলায় বলল, তাহলে এটা কি করেছিস? তাহমিদ শুধু একটা কথাই বলল, যা আমার তা কেড়ে নিয়ে এসেছি, বিয়ে করেছি। আরিশা এখন আমার স্ত্রী। ঘরে যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। আরিশা চুপ, কান্না জমে আছে চোখে। ঘরের ভেতর এক নিমেষেই নেমে এলো নিস্তব্ধতা, যেন সবাই একসাথে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। তাহমিদের ঠান্ডা কণ্ঠে উচ্চারিত কথাটা সবাই শুনেছে। তুবার চোখ কপালে, গালিব ঠোঁট চেপে দাঁড়িয়ে। মুলান আর ইয়েন তাদের মুখে শুধু অবিশ্বাস। জিসান ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো তাহমিদের সামনে। তারপরে বলল, বিয়ে করেছিস এইভাবে? আর রাফিদ, তার কি হবে? সে তো... তাহমিদের চোখে আগুন, কঠিন কণ্ঠে বলল, সে অন্যের স্ত্রীর গলায় মালা পরিয়েছে, আমি কেবল ওর ভুলটা শুধরে দিয়েছি। মাঝখান থেকে অনি বলল, কিন্তু তুমি জোর করে আরিশাকে বিয়ে করেছো। সবার দৃষ্টি এবার আরিশার দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁট কামড়ে ধরা, কিছু বলতে পারছে না। শরীরটা যেন ঝড়ের পর বিধ্বস্ত। তাহমিদ বলল, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না, আমি শুধু আমার ভালোবাসা ফিরিয়ে এনেছি, এটাই আমার শেষ কথা। বাড়িতে থমথমে পরিবেশ। একদিকে সবাই চুপচাপ, অন্যদিকে আরিশা গুম হয়ে বসে আছে। আর তাহমিদ, সে যেন কারো চোখে চোখ রাখতে পারছে না। গালিব অনেকক্ষণ ধরে ছেলেকে নীরবভাবে দেখছিল। তারপর গভীর গলায় বলল, তাহমিদ, আমার সঙ্গে একটু বাইরে আয়। তাহমিদ কিছু না বলেই উঠে দাঁড়ালো। চারপাশে কৌতূহলী চোখ, কিন্তু কেউ কিছু বলল না। বাড়ির পেছনের বাগানে এসে দাঁড়ায় দুজনে। বাতাস ভারী, যেন কথা বলার আগেই কিছু টের পাচ্ছে।
গালিব হঠাৎ থেমে দাঁড়ালো। তার চোখে কঠোরতা আর হৃদয়ে ভার। তুই কি করেছিস জানিস? তাহমিদ মুখ না তুলেই বলল। যা আমার তা আমি নিজের করে নিয়েছি পাপা। গালিব চোখ রাঙিয়ে বলে উঠল। নিজের করে নেয়ার আগে বোঝার চেষ্টা করেছিস আরিশা কি দুঃখ? ওর সম্মতি ছাড়া কিছু করিসনি তো? তাহমিদের চোখে রাগের ঝিলিক, কিন্তু বাবার সামনে সে কখনো পুরোপুরি কঠিন হতে পারে না। পাপা আমি ওকে ভালোবাসি, কিন্তু ও প্রতিশোধ নিয়েছে আমার ওপর। আমি হারতে পারি না, তাই ওকে বিয়ে করেছি, এর বেশি কিছু না। গালিব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুই শুধু ছিনিয়ে এনেছিস, কিন্তু ওর মন, ওর বিশ্বাস, সেগুলো কি করলি? জোর করে বিয়ে করে ভালোবাসা জিতে নেওয়া যায় না তেজ। তাহমিদের চোখ টলমল করে বলে উঠল। আমি শুধু চাই ও বুঝুক আমি ওকে ছাড়া থাকতেই পারি না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম পাপা, যখন ওই রাস্তার ছেলেটার হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। গালিব ধীরে হাত রাখলো ছেলের কাঁধে, তারপর বলে উঠল। তোর ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কিন্তু তোর পদ্ধতি ভুল ছিল। এখন শুধুই ও রাস্তা ফেরাতে হবে। মনে রাখ, জিতে গেলেই সব শেষ না, জয়ের পর দায়িত্ব শুরু হয়। তাহমিদ কিছু না বলে মাথা নিচু করলো। তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না আরিশাকে আটকে রাখার। বাবা ছেলে সেই গভীর কথোপকথনের পর কিছু সময় চুপচাপ কেটে যায়। তারপর হঠাৎই তাহমিদ পেছন ফিরে বলে উঠল। পাপা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আরিশাকে আর কোনোদিন কষ্ট দিব না, আর ওর সম্মতি ছাড়া কিছু করব না। কিন্তু এখন রাফিদের বায়োডাটা যেভাবেই হোক আমার চাই। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না এমন কাউকে যে হুট করে এসে আমার ভালোবাসাকে নিজের বলে দাবি করে। ও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। গালিব তার ছেলের চোখের আগুন বুঝতে পারছে। তুই যা বলছিস তার মানে বুঝতে পেরেছি। আমি রাজকে ফোন দিচ্ছি। তারপর পকেট থেকে ফোন বের করে সরাসরি রাজকে ফোন দিলেন ঢাকার স্পেশাল ব্রাঞ্চে। রাজ, কাল যে বলেছিলাম ওই ছেলেটার ফুল ব্যাকগ্রাউন্ড চাই, ঠিকানা, আত্মীয়, ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশ যাওয়া, এমনকি স্কুল লাইফ পর্যন্ত এক ফোঁটা তথ্য যেন বাদ না পড়ে। আমার ছেলের ভবিষ্যতের সঙ্গে খেলেছে, আমি ওর শেষ দেখতে চাই। ফোন রেখে গালিব তাকালেন তাহমিদের দিকে। ওই পাশ থেকে রাজ কি বলল সেটা শোনা গেল না। গালিব তাহমিদের ফোন রেখে বলল। রাজ, মাঠে নামছে, এবার সত্যিটা বের হয়ে আসবেই, কিন্তু তুই মনে রাখিস, প্রতিশোধের নয়, প্রমাণে বিশ্বাস রাখতে হয়। তাহমিদের চোখে খেলা করে এক ধরনের দৃঢ়তা। আমি প্রমাণের অপেক্ষা করব, কিন্তু আমার ভালোবাসাকে কেউ এভাবে নিয়ে চলে যাবে সেটা আমি বরদাস্ত করব না পাপা। আরিশা নিজের ঘরে বসে আছে। ঘরটা নিস্তব্ধ। সকালে সূর্যের আলো জানালার ফাঁক গলে পড়েছে। আরিশার চোখে বিয়ের শাড়িটা এখন কেমন নিষ্প্রাণ, ভেজা চোখ আর ঠোঁট কাঁপছে, কান্না চেপে রাখার চেষ্টায়। দরজায় কড়া নাড়ে ভেতরে ঢুকে আসে অনি। ধীর পায়ে গিয়ে মেয়ের পাশে বসে। দীর্ঘ এক মুহূর্ত চুপ থেকে বলল। আরিশা আম্মু, একটাও কথা বলবি না আমার সাথে? আরিশা চোখ তুলেও তাকায় না, নীরবে কাঁদতে থাকে। তার দম বন্ধ হয়ে আসছে, যেন অনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে। তুই যা করেছিস সবাই অবাক, কিন্তু তোর চোখে যা দেখেছি তাতে মনে হচ্ছে তোর ভিতরেও আগুন জ্বলছে। সত্যিটা কি বল মা, আমি তোকে দোষ দিতে আসিনি, শুধু জানতে চাই আমার মেয়ের হৃদয়ের কথা। আরিশা আর সহ্য করতে পারে না। হঠাৎই অনির দিকে ঝুঁকে পড়ে, তাকে জড়িয়ে ধরে বুক ভিজিয়ে ফেলে নিজের অশ্রুতে। আম্মু আমি ভালো থাকতে চাইছিলাম, কিন্তু বাক্যটা শেষ করতে পারে না। আরিশা গলার কণ্ঠ দলা পাকিয়ে আসে। অনির হাতটা চুলে রাখে মেয়ের, নরম স্বরে বলে। তুই বলিস না মা, আমি শুনবো না, শুধু থাক, আমার বুকের কাছে থাক। তাহমিদ গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে হাত রাখে, চোখে একরোখা আগুন। গতকালের সব ঘটনার দৃশ্য বারবার ঘুরছে মাথায়। তাহমিদ নিজের সঙ্গে কথা বলে। এইবার শেষ, যে আমার মন নিয়ে খেলেছে তাকে আমি শেষ করে ছাড়বো। গাড়ি হসপিটালের দিকে ছুটে চলে যাচ্ছে। এদিকে অন্য প্রান্তে রাজ ফোন করে গালিবকে। ফোনের ওপাশ থেকে রাজ বলে। গালিব, যেটা তুই জানতে চাচ্ছিস সেটা আমি জেনে ফেলেছি। গালিব দাঁড়িয়ে যায় নিজের জানালার সামনে, কণ্ঠটা গম্ভীর। বল রাজকে, ও কি তার পরিচয়? রাজ একটু থেমে বলে। রাফিদের আসল নাম রাফিদ হোসেন মাহি। ওর বিরুদ্ধে একটা নারী নির্যাতনের কেস ছিল আগেও। ভুয়া পরিচয় দিয়ে
বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করত। জেল খেটেছে এই নামেই ইন্টারপোলের নজরদারিতে ছিল। গালিব স্তব্ধ, চোখ দুটো রক্তিম হয়ে ওঠে রাগে ও বিস্ময়ে। তারপর রাজ আরও বলে, এই ছেলেটা শুধু আরিশার জন্য না, পুরো পরিবারের জন্য হুমকি। ওর সাথে কেউ থাকলে বিপদ অবধারিত। গালিব মনে মনে ফিসফিস করে নিজেকেই বলে। টেস্ট ঠিকই করেছে। গালিবের তীব্র কণ্ঠে বলল। রাজ, আরও কিছু আছে যেটা আমরা জানি না। রাজ চুপচাপ কিছুক্ষণ, তারপর বলে, হ্যাঁ দোস্ত, সবচেয়ে বড় তথ্যটা এখন বলছি। রাশিদ খানের ছেলে। গালিবের চোখ কপালে। রাশিদ? সেই রাশিদ? তা তোর সৎ ভাই, তোর বাবার বড় ছেলের তৌহিদ আঙ্কেলের সবচেয়ে বড় শত্রু, যার জন্য একবার তোরা গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিলি। সেই রাশেদেরই ছেলে রাফিদ। গালিব চেয়ারে বসে পড়েন। বলে এটা শুধু প্রতিশোধ না, এটা ছিল ষড়যন্ত্র। আমাদের ঘরেই ঢুকে আমাদের ধ্বংস করার চেষ্টা। রাজ বলে, তেজকে সময় দে। ও যদি নিজের হাতে এই শত্রুকে শেষ করে, তাহলে সেটা পুরো খান পরিবারকে রক্ষা করার জন্য একটা পথ হবে। গালিবের চোখ দুটো আগুনের মতন জ্বলে ওঠে। রাজকে বলল, তাহমিদকে থামাবো না এবার। ওর পথই আমাদের সঠিক পথ। আমি আমার ছেলের সাথে থাকবো ঢাল হয়ে। হাসপাতালের করিডোরে এক পা দাঁড়িয়ে থাকা রাফিদের মুখে জেদ, চোখ ঠোঁট সব ফুলে আছে, হাতে ব্যান্ডেজ, স্যালাইনের পাইপ ঘাড়ে ঝুলছে, কিন্তু চোখে এখনও লেগে আছে হঠকারী অহংকার। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে আসে। মুলান আর ইয়েন পেছনে দাঁড়িয়ে, কিন্তু ওদের মুখ থমথমে, কেউ কিছু বলছে না। রাফিদ ঠোঁট বাঁকিয়ে বলে, তুই তো খুব সাহসী, তাই না? তাহমিদ খান তেজ, বউকে বসে রাখতে পারিস না, আবার তার জন্য হিরোগিরি করিস। তাহমিদের চোখে আগুন, গলায় রক্ত জমে ওঠে। চুপ কর তুই, খুব দ্রুত নিজের শেষ কথাটা বলে ফেলিস। রাফিদ কুটিল হেসে বলল, তুই জানিস না আমাকে ব্যবহার করে কে আমার এই খেলাটা সাজিয়েছে? আমি শুধু ঘুরছিলাম, আর তোকে হারানোর খেলাটা খুব মজা লেগেছে তেজ। তোকে হারিয়ে আমি তৃপ্ত। তাহমিদের চোখে লাল রেখা, মুষ্টি শক্ত হয়ে উঠে। রাফিদ আরও এক ধাপ এগিয়ে বলে, আর হ্যাঁ, যাকে তুই ভালোবাসিস সে তো আমাকে হ্যাঁ বলেই মালা পরিয়েছে। কল্পনা কর, তোর প্রাক্তন আমার বউ। এই কথা শোনা মাত্রই এক ঘুষি গিয়ে পড়ে রাফিদের মুখে। সে পড়ে যায় মাটিতে। রাফিদ উঠে এসে জোরে ঘুষি চালায়, কিন্তু তাহমিদ সেটা পাশ কাটিয়ে এমনভাবে পেটাতে শুরু করে যে হাসপাতালের দেওয়ালে ঠুকে পড়ে রাফিদ। তাহমিদের রাগ পাগলের মতন বেড়ে যায়, ঘাড়ের রগ ফুলে ওঠে। তুই তুই আমার আরিশার নামে দাগ লাগাস, তুই আমার ভালোবাসাকে অপমান করিস, আমি তোকে আজ ছাড়বো না। রাফিদ কিছু বলতে যাচ্ছিল, তাহমিদ তখনই তার পা লক্ষ্য করে লাথি মারে। হাড় ভাঙার মতো শব্দ হয়। মুলান চিৎকার দেয়, তেজ থাম, এবার ছাড়, ওকে মরে যাবে। কিন্তু তাহমিদ থামে না। রাফিদ আধমরা হয়ে পড়ে থাকে। তারপর তাহমিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে রক্তাক্ত রাফিদকে পাশ কাটিয়ে দরজা খুলে বাইরে যায়। তার চোখ দুটো রক্তমতো লাল, আর মনে হয় একটাই কথা, শুধু শাস্তি না, প্রতিশোধ চাই। তাহমিদ হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। ইয়েন আর মুলান তার পিছু পিছু। হাসপাতালের বাইরে বিকেলের আলো, তপ্ত বাতাসে ধুলোর হালকা ঝাপটা রক্তমাখা হাত দিয়ে গাড়ির দরজা খুলতেই যাচ্ছিল। তাহমিদ চোখে আগুন, কপালে ভাঁজ। ঠিক তখনই একটা ডাক ভেসে আসলো। তাহমিদ। একটা গম্ভীর কাপা কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। তাহমিদ থামো। তাহমিদ থেমে যায়। সেই কণ্ঠ সে চেনে। পাপা। ধীরে ধীরে সে পেছনে ঘুরে দাঁড়ায়। গালিব দাঁড়িয়ে আছে, চোখে চিন্তার ছাপ, কণ্ঠে বেদনা। তাহমিদ সামনে এগিয়ে আসে। তুমি এখানে? গালিব এগিয়ে আসে, খুব শান্ত গলায় বলে, তুই এখানে জানিস না কার বিরুদ্ধে যুদ্ধ করছিস? তুই ভাবিস তুই শুধু রাফিদের সঙ্গে লড়ছিস, কিন্তু ও তো শুধুই একটা গুটি। গুটি না, ও আমার ভালোবাসার অপমান করেছে, আমি ওকে ছেড়ে দেব না পাপা। গালিব থেমে একবার চারপাশ দেখে, তারপর কোমরের কাছে হাত রেখে বলে, শোন, আজ রাজ তোমাকে সব বলেছে রাফিদ। শুধু রাফিদ না, ও হলো রশিদের ছেলে। তাহমিদ চোখ বড় হয়ে যায়। রাশিদ আমাদের সব থেকে বড় শত্রু। গালিব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে, নিচু করে বলে,
রাশিদ আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু। সেই লোক আজ তোর ভালোবাসাকে টার্গেট করে তোর জীবন শেষ করতে চায়। তাহমিদের চোখে ঝড় উঠে যায়।